দর্শক, পৃথিবীতে সভ্যতার ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি তখনই সভ্যতাগুলো গড়ে উঠেছে যখন মানুষে মানুষে যোগাযোগ ও আদান প্রদান ঘটেছে। চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে বিগত 50 বছরে বন্ধুত্বের বিনিময় হয়ে আসছে। আর এই আদান প্রদানের মাত্রা আরও গভীর করতে, সেই সাথে দুদেশের মধ্যে গণমাধ্যমের যোগাযোগ এবং বন্ধুত্ব বাড়াতে ঢাকায় শুরু হলো বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের যাত্রা। আর এই উপলক্ষে ঢাকায় এক জমকালো অনুষ্ঠান হয়ে গেল। দুদেশের দর্শকদের চাহিদা মেটাতে আর সঠিক তথ্য তুলে ধরতে এই উদ্যোগ কাজে আসবে বলে মনে করছেন অনুষ্ঠানে আগত অতিথিরা। দুদেশের তথ্য ও সংস্কৃতির বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব আজকের চায়না ফোকাস অনুষ্ঠানে। আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। আর আলোচনার জন্য অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক জনাব হাসান হাফিজ, আছেন সাবেক রাষ্ট্রদূত মসউদ মান্নান, ধন্যবাদ, এবং আছেন চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বাংলা বিভাগের ডিরেক্টর ম্যাডাম ইউকুয়াং ইউএ আনন্দী। ধন্যবাদ। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের চায়না ফোকাস অনুষ্ঠানে। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে হাসান হাফিজ, আপনার কাছে আসতে চাই। সম্প্রতি বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের যাত্রা শুরু হলো। আপনি কি মনে করছেন এই ক্লাবের মধ্য দিয়ে আরও কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনার মনে হচ্ছে? এটা তো একটা বিশাল দিগন্ত উন্মোচিত হয়েছে বলে আমি মনে করি। একটা সূচনা হয়েছে, এটা বিস্তারিত হবে এবং সেটার একটা সুফল আমরা পাবো। আমরাই বেশি পাবো চীনের থেকে, তাই না? চীনের কাছ থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় আছে, নেওয়ার আছে। আমাদের উন্নয়ন সহযাত্রী, সারা বিশ্বের অর্থনৈতিক 1 নম্বর শক্তি হচ্ছে চীন। বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সভ্যতা, আবিষ্কার, উদ্ভাবন সব ক্ষেত্রে কিন্তু চীনের কাছ থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। আমাদের না, শুধু পুরো বিশ্ববাসীরই শিক্ষণীয় আছে। আপনি খেলাধুলায় দেখেন, অলিম্পিকে দেখবেন পদক তালিকায় চীন থাকে 1 নম্বরে, তাই না? সব ক্ষেত্রে 140 কোটি মানুষকে এত সুন্দরভাবে কাজে লাগিয়েছে চীন। আপনি সারা পৃথিবী কিন্তু চীনের উপরে নির্ভরশীল, এটা বলতে হবে। ফলে আমাদের তো, আমরা একটা উন্নয়নশীল দেশ, আমাদের সামনে অনেক বাধা বিপত্তি আছে। আমরা সম্প্রতি একটা ছাত্র অভ্যুত্থান পরবর্তী সময় আমরা পার করছি। এখন অনেক চ্যালেঞ্জেস আছে। এখানে চীনকে আমরা যদি সঙ্গে পাই পরীক্ষিত বন্ধু হিসেবে, আপনারা বললেন যে 50 বছরের সম্পর্ক, না তা নয়। আসলে কিন্তু সুপ্রাচীন কাল থেকে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক। চীনের পর্যটকরা আমাদের দেশে এসছেন, হিউয়েন সাং এসেছিলেন, ফা হিয়েন এসেছিলেন, আমাদের অতীশ দীপঙ্কর বিখ্যাত পণ্ডিত, বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারে উনি চীনে গিয়েছিলেন। ফলে আমাদের সম্পর্কটা অনেক দিনের, এবং এশিয়ার যেই সভ্যতার যেই পাদফিট চীন, সেখানে কিন্তু আমাদের অংশীদারিত্ব আছে একটা বৃহত্তর মানবমণ্ডলীর অংশ হিসেবে। আমরা আরও বেশি ইন্টারাকশন চাই, দুই দেশের সরকারের মধ্যে আরও দৃঢ়তা এবং আরও বন্ধুত্ব গভীরতর আমরা দেখতে চাই। ধন্যবাদ হাসান হাফিজ। সাবেক রাষ্ট্রদূত জনাব মান্নান সাহেবের কাছে আসতে চাই। চীন এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এই মিডিয়া ক্লাব কি করতে পারে বলে আপনি মনে করেন? অনেক কিছুই করতে পারে। এক কথায় যে বড় কথা হচ্ছে, আমাদের দুই দেশের মধ্যে ভাষার কারণেই কিন্তু আপনি যতটা সরব উপস্থিতি দুই দেশের সাংবাদিকদের দুই দেশে, সেটা কিন্তু এখন পর্যন্ত হয়ে ওঠেনি। আমাদের এই ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ার, এটাকে ওভারকাম করার ব্যাপারেও কিন্তু এই মিডিয়া ক্লাব একটা উদ্যোগ নিতে পারে। তারা এই দেশ থেকে শর্ট কোর্সের জন্য সাংবাদিকদেরকে নিয়ে যেতে পারে চায়নায়। চায়নায় গেলে তারা দেখবে ওখানে চায়নার বর্তমান মিডিয়া কতটা উন্নত। আর পাশাপাশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে পরবর্তী পর্যায়ে শিল্পীদের মধ্যে একটা ভাব বিনিময় করার জন্যে এই আপন ক্লাব কিন্তু কাজ করতে পারে। ফাইনালি যে জিনিসটা আমি প্রথম প্রশ্নের উত্তরে বলতে চাই, আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম। এটা আমাদের যিনি এখানে আছেন চায়না থেকে, তিনিও জানেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুলকে ম্যান্ডারিন ভাষায় অনুবাদ করার জন্য যখন আমি চায়নায় ছিলাম, এবং আমরা সিলেক্টেড ওয়ার্কস অফ নজরুল 2 খণ্ড বেরও করেছিলাম। পাইখাই ইউয়ান, যিনি সিআরআইতেই কাজ করতেন তখন, তার অনুবাদে। ভবিষ্যতেও চায়নার প্রচুর শিল্প সাহিত্য যেমন আমরা আমাদের দিকে আনতে চাই। সাহিত্য কথা বললে তার অনুবাদেরও প্রয়োজন আছে, এবং তার ব্যাপারে বাংলা একাডেমি চীনের যে একাডেমি আছে তার সাথে যোগাযোগ করে কাজ করতে পারে, এবং সেখানেও এই দুই একাডেমির মধ্যে সম্পর্ক গড়ে দেওয়ার ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে তো অ্যাম্বাসি করবেই, অ্যাম্বাসির পাশাপাশি কিন্তু এই যে মিডিয়া সেন্টার, কারণ আপনাকে তো উৎসাহিত করতে হবে কবি সাহিত্যিককে, যে সে বাংলাদেশের মানুষকে চিন্তা করে কবিতা, গান,
তারপরে একটা উপন্যাসও রচনা করতে পারে, বাংলাদেশে ভ্রমণ করে যেতে পারে, একটা ভ্রমণ গদ্য রচনা করতে পারে। ঠিক অপোজিটটা হতে পারে, আমাদের দেশ থেকে আরও বেশি সংখ্যক শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক চায়নায় যেতে পারে। ওকে জনাব মান্নান, আমি আবারও আপনার কাছে আসবো। তার আগে আমি একটু ম্যাডাম ইউকুয়াং ইউয়ে আনন্দির কাছে আসতে চাই। ম্যাডাম আনন্দি, সম্প্রতি চায়না বাংলাদেশ আপন মিডিয়া ক্লাবের যাত্রা শুরু হয়েছে। সাংবাদিকদের জন্য এই ক্লাব কি কি উদ্যোগ বা কি কি ব্যবস্থা নিয়ে আসছে? আমরা যখন আপন মিডিয়া ক্লাব চিন্তা করছি, তখন আমরা ভাবছি আমরা যেহেতু বাংলা ভাষা জানি, বাংলা ভাষা শিখে বাংলা ভাষা দিয়ে কাজ করি, তারপর আমরা দেশের তথ্য মাধ্যমগুলোর মধ্যে একটা সেতু বন্ধন করতে চাই। তারপর মান্না সাহেব ভালো প্রস্তাব করেছেন, মানে এই তথ্য মাধ্যমগুলোর মধ্যে সেতু বন্ধন করার পাশাপাশি হয়তো অন্যান্য শিল্পী বা অন্য ক্ষেত্রে বিশেষ ব্যক্তিদের জন্য পরিচয় দিতে পারবো বা সুযোগ সৃষ্টি করতে পারি। তথ্য মাধ্যমগুলোর আমি মনে করি না আমাদের শিক্ষা গ্রহণ করা, আমরা বিনিময় করব। বাংলাদেশ থেকেও আমাদের অনেক জানার বিষয় আছে, এবং চীন সরকার, চীনের শীর্ষ নেতারা সবসময় বলেন দেশ ছোট হোক বড় হোক আমরা সবাই সমান। তারপর প্রত্যেক দেশে নিজের বৈশিষ্ট্য আছে, নিজের সংস্কৃতি আছে, ওখান থেকে আমাদের অনেক জানার বিষয় আছে। এখন বাংলাদেশ আর চীনের ভাষার কারণে কিছু গ্যাপ রয়েছে। যদি আমরা আমাদের এই বাংলা ভাষা জানা এই সুযোগ কাজে রাখাতে পারে এবং দেশের তথ্য মাধ্যমগুলোর মধ্যে একটা সহজ যোগাযোগের পদ্ধতি আমরা স্থাপন করি, তারা অন্য শিল্পে, অন্য খাতের ব্যক্তিরাও আমাদের সাথে আসতে পারেন। তো এটা আমি গর্ব বোধ করি। ধন্যবাদ ম্যাডাম আনন্দি। আমি আবারও হাসান হাফিজ ভাই আপনার কাছে আসতে চাই যে আসলে বাংলাদেশের সাংবাদিকদের আমরা দেখি যে বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের প্রতিনিধি আছে, চীনে খুব একটা বাংলাদেশি প্রতিনিধি দেখা যায় না, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে চীন বড় একটা পরাশক্তি হয়ে উঠছে। আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিনিধিগুলো চীনে সাংবাদিকতা করে কি ধরনের কাজ করতে পারে বা কোনো সুযোগ কি আছে? সাংবাদিকদের ক্ষেত্রটা তৈরি হয়নি কারণ চীনের থেকে ইংরেজি ভাষার পত্রপত্রিকা খুব কম বের হয়, সব বেরোয় চীনা ভাষায়। তো আমাদের কিন্তু ভবিষ্যতে চীনা ভাষা শিখতে হবে আরো বেশি করে, তাহলে ইন্টারাকশনটা আরো ডিপেন হবে, আরো গভীর হবে। আমি তো মনে করি আমাদের শুধু সাংবাদিক না, আমি মনে করি আমাদের কৃষকদেরও নিয়ে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া দরকার। কারণ না হলে এত বিপুল মানুষে, আমাদের 18 কোটি জনগণ, চীন কিন্তু 140 কোটি মানুষকে দিয়ে এখন তারা বিশ্বের 1 নম্বরে ছিল জনসংখ্যা, এখন ভারত চলে গেছে, চীনে এখন জনসংখ্যা কমছে। তো আমরা কিন্তু তাদের কাছ থেকে, আমি বললাম না বারবার, শিক্ষণীয় আছে। আমরা যদি এখন আমাদের বাজারে গেল আমাদের চায়না আদা কিনতে হয়, রসুন কিনতে হয়, বহু কিছু কিনতে হয়। তো আমরা যদি কৃষকদেরকে উচ্চতর প্রশিক্ষণ দিতে পারি তাহলে আমরা আরও হাইব্রিড জিনিসের মধ্যে যেতে হবে, আমাদের উপায় নেই, আগের ইন্ডিজেনাস অবস্থায় নাই। তো এইগুলি বাড়াতে হবে, শুধু সাংবাদিক না, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, কৃষক, ব্যবসায়ী, কূটনীতিক, শিক্ষক, ছাত্র, আরও বেশি এক্সচেঞ্জ করব আমরা। আমাদের যেহেতু নিকট প্রতিবেশী, ফলে আমরা এখন একটা সময় সংকটের মধ্যে আছি। আপনি দেখেন পাকিস্তানের সঙ্গে চীনের যে গভীর সম্পর্ক, পিপল টু পিপল সম্পর্ক, আমাদের সেটাতে যেতে হবে। এটা হলো বাস্তবতা, না হলে আমরা কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারবো না। শ্রীলঙ্কা চীনের সহায়তা নিয়ে মূল্যস্ফীতি কিভাবে মোকাবেলা করেছে দেখেন, ঘুরে দাঁড়িয়েছে। তা আমাদের তো সেই শিক্ষাটা নিতে হবে। শুধু সাংবাদিকদের ক্ষেত্রে এটা দিয়ে শুরু হয়েছে, এটা আমি আশা করি এবং বিশ্বাস করি যে এটা আরও ক্ষেত্রটা প্রসারিত হবে এবং আমাদের সম্পর্ক আরও গভীরতর হবে, আমরা একটা অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হতে যাব। আচ্ছা, এইখানে আমি আরেকটু যোগ করতে চাই। মান্নান সাহেব বলছিলেন যে শিল্পক্ষেত্রে এক ধরনের বিষয় আছে, আবার আপনি ভাষার কথা বললেন, কিন্তু চীন এগ্রিকালচার বলেন, নতুন হচ্ছে প্রযুক্তির জায়গায় বলেন বা নবায়নযোগ্য জ্বালানির জায়গায় বলেন, এই জায়গাগুলোতে ব্যাপক এক ধরনের উন্নতি করে ফেলছে। এইখান থেকে বাংলাদেশের সাংবাদিকগুলো কাজ করতে পারে বাংলাদেশের মিডিয়াগুলোর জন্যই কিনা? হ্যাঁ, করতে পারে, কারণ আমার চীনের অনেক কিছু রোল মডেলগুলি আমাদের তুলে ধরা দরকার, সাকসেস স্টোরিগুলি আমাদের তুলে ধরা দরকার। তার থেকে আমরা উদ্বুদ্ধ হতে পারি, আমরা মোটিভেটেড হতে পারি, অনুপ্রাণিত হতে পারি, তাই না? সেটা হলে আমাদের কিন্তু সামগ্রিকভাবে আমরা একটা উন্নয়নের পথে, প্রগতির পথে, সাম্যের পথে। ধন্যবাদ হাসান ভাই। আমি মান্নান সাহেব আপনার কাছে আসতে চাই। আপনি দীর্ঘ একটা সময় আপনার ক্যারিয়ারের চীনে ছিলেন, সেখানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, উপরাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, চীনের মিডিয়াগুলোকে আপনি দেখেছেন, চীনের কর্মকাণ্ড দেখেছেন। আপনার দেখা সেই চীন এবং আজকের চীনের মধ্যে পার্থক্য কি? প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি ওখানে উপরাষ্ট্রদূত ছিলাম, রাষ্ট্রদূতের অবর্তমানে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলে এটাকে, সেই দায়িত্বে ছিলাম। যে প্রশ্নটা আপনি করলেন এটা চমৎকার একটা প্রশ্ন। আমরা অনেক কিছুই করতে পারি, এখানেও বলতে হবে আমরা অনেক কিছুই করতে পারি। আমাদের ফার্স্ট হচ্ছে যে জিনিসটা, দুই দেশের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং,
উনি যেটা একটু আগে বললেন ওটাকে আরও গভীর করতে হবে। গভীর করতে গেলে ভাষার কথা একটু আগেই বলেছি, আমাদের ভাষার পাশাপাশি যেটা আমরা অনেক আগের থেকে বলি পিপল টু পিপল কন্ট্যাক্টও বাড়াতে হবে। আর পিপল টু পিপল কন্ট্যাক্ট করতে গেলেই উনি যেটা বললেন শুধু কূটনীতির সাথে কূটনীতিক না বা গভর্নমেন্ট অফিসার বা রাজনীতিবিদের সাথে রাজনীতিবিদ না, এটা চীনের বহু বছর ধরেই হচ্ছে, আমরা ভাব বিনিময় করছি। আমাদের নামতে হবে এখন ব্যবসায়ীদের মধ্যে প্রচুর পরিমাণে, শুধু ব্যবসা করার জন্য না, চেম্বার টু চেম্বার যে আন্ডারস্ট্যান্ডিংগুলি, আমি যেমন এখন FBCSCতে আছি, এদের সাথে ওদেরও কিন্তু অনেক বড় বড় চায়নার প্রতিষ্ঠান আছে একই নেচারের চেম্বার ধরনের, তাদের সাথে ভাব বিনিময় করতে হবে। আমাদের যে থিঙ্ক ট্যাঙ্কগুলি আছে, আমাদের বাংলাদেশেও থিঙ্ক ট্যাঙ্ক আছে, আপনি জানেনই, আমি নাম না বলি, চীনেও কিন্তু খুব বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক, আমি 6টা ভিজিট করেছিলাম। তাদের মধ্যে ভাব বিনিময়, তাদের মধ্যে অনেকে এখন ইংরেজিতেও কিন্তু তাদের প্রকাশনাগুলি বের করে, জার্নাল বের করছে, সেগুলির সাথেও আমাদেরকে কিন্তু জড়িত হতে হবে। এবং কৃষকের কথা যেটা বলেছে, কৃষক কেন, কৃষক এবং বিভিন্ন ফ্যাক্টরিতে যে কাজ করে চীন এখন পৃথিবীতে বিশ্ব অর্থনীতির দিক থেকে অন্যতম পর্যায়ে চলে এসছে, সে ফ্যাক্টরিতে যে লেবাররা কাজ করেন তারা কীভাবে জীবনযাপন করেন, কীভাবে তারা ট্রেন্ড হয়েছেন, তাদের মধ্যে যারা এক্সপার্ট হয়েছে, তাদের ব্যাপারগুলো জানার জন্য আমাদের দেশের একই ধরনের ফ্যাক্টরির মানুষেরও কিন্তু ওখানে ভিজিটে যেতে হবে। আমরা শুধুমাত্র কৃষক বলবো না, এর সাথে শ্রমিকরা। আমি আবারও আসবো আপনার কাছে, জনাব আনন্দী ম্যাডাম, আপনার কাছে আমি আসতে চাই যে পরবর্তী সামনের বছরে চীন বাংলাদেশ আপন মিডিয়া ক্লাবের কি ধরনের বিনিয়োগ বা এক্সচেঞ্জ প্রোগ্রাম হতে পারে বলে আপনি মনে করছেন? এটা তো আমাদের অনেক পরিকল্পনা আছে, কারণ আসছে 2025 সাল চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা 50তম বার্ষিকী, চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের বর্ষ। তো এবার আমাদের জন্য একটা সুখবর, আমরা বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাথে যে MOU স্বাক্ষর করেছি। আমি আশা করি এই সামনের বছর আপনাদের সাথে আমরা যৌথভাবে কিছু নতুন উদ্যোগ নিতে পারি। যেমন বাংলাদেশে অনেক মিডিয়া আছে, অনেক সাংবাদিক, তারা হয়তো নিজের ক্ষেত্রে আন্তর্জাতিক এবং চীনের কিছু বিশেষ রিপোর্ট করেছেন, কখনো আমাদের চোখে নাও পড়তে পারেন, কিন্তু আমি চাই যারা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়নের জন্য যে অবদান রেখেছেন বা সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন, এটা আমাদের যে সরকার হোক, বাংলাদেশের চীনা দূতাবাস হোক বা আমরা চীনের তথ্য মাধ্যমগুলো হোক, আমরা চিনতে পারি এবং তাদের জন্য আমরা স্বীকৃতি দিতে চাই। সেই জন্য আমরা যদি আগামী বছর যৌথভাবে যে বাংলাদেশের রিপোর্টারদের লেখা সেরা চীন বিষয়ক রিপোর্ট অ্যাওয়ার্ড করতে পারি, আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ। বাংলাদেশে চীনের শিল্প প্রতিষ্ঠান অনেক প্রজেক্ট নিয়ে কাজ করেন এবং আমি আগে চীনা অ্যাম্বাসেডরের সাথে বাংলাদেশের 6টা বিভাগ সফর করেছি। অবাক বিষয়, প্রত্যেক বিভাগে ওখানে কম বেশি চীনা লোক কাজ করছেন, হয়তো কোনো একটা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বা কোনো সেতু নির্মাণ কাজ, অথবা ওখানে কোনো দানের নিয়ে কাজ করছেন, আপু হয়তো মোবাইল ফোনে কাজ করেন। তারপর আমি তো অবাক, চীনারা এখানে সব জায়গায় দেখা যায়। আমরা হয়তো বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে আমরা এরকম বিভিন্ন প্রজেক্টে আমরা রিপোর্ট করতে পারবো, যাতে দুদেশের জনগণের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আরও ভালো করে জানতে পারেন। অবশ্য পরবর্তীতে আপনাদের কাছ থেকে আমরা আলাপ করে আরও বেশি উদ্যোগ নিতে পারবো। ধন্যবাদ আনন্দী। আপনার কাছে আবারও আরেকটা বিষয় জানতে চাই যে বাংলাদেশে অনেকগুলো চীনা প্রতিষ্ঠান, চীনা ব্যবসায়ীরা কাজ করে, আমরা যারা বাঙালিরা আছি বা বাংলাদেশি মিডিয়াগুলো আছে তাদের সাথে কানেক্টিংটা হয় না। এই মিডিয়া ক্লাব কি এসব ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবে? হ্যাঁ, এখানে এমনি মানা সাহেব যিনি ছিলেন, তিনি হয়তো চীনা মানুষের সাথে একটা ভালো যোগাযোগ আছে এবং আমাদের স্বভাব তারও ভালো একটা আইডিয়া আছে। সাধারণত চীনারা একটু শাই মনে হয়, খুব বেশি প্রকাশ করে না। অনেকে কাজ শেষ করে নিজে বাসা ফিরে গিয়ে একাই থাকেন, হয়তো কি বলে বাংলাদেশের বন্ধুদের মতো ওইরকম খোরামেরা বাইরে গল্প করে যা খেয়ে সময় ব্যয় করে ওইরকম একটু কম। বিশেষ করে যারা যদি কোনো ইন্টারনিয়ান টাইপের মানুষ আরও কম কথা বলেন, সেই জন্য বিদেশি এসে কাজ করলেও হয়তো স্থানীয় লোকজনের সাথে খুব বেশি মেলামেশা হয়নি।
সেই জন্য আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার মাধ্যমে এখানে দূতাবাসের সমর্থন নেই। বাংলাদেশে চাইনিজ ওভারসিজ অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশে চীনা শিল্প প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন এই ধরনের চীনাদের সংগঠনের সাথে পরিচয় দিতে চাই। বাংলাদেশের তথ্য মাধ্যম হোক বা অন্যান্য প্রয়োজনীয় সংস্থা থাকলে আমরা তাদেরকে খবর দিব, যাতে আমরা ভাষার দিক থেকেও সাহায্য করতে পারি। আশা করি এটা দুপক্ষের যোগাযোগের জন্য সহজ হবে, একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে। ধন্যবাদ ম্যাডাম আনন্দী। জনাব হাসান, আপনার কাছে আমি ফিরে আসতে চাই। সেটা হচ্ছে যে চীন একটা অর্থনৈতিক পরাশক্তির দেশ হতে চলেছে। চীনে সাংবাদিকতার বা অর্থনীতির অনেক বিষয়গুলো আছে, সাংবাদিকতা বা সাংবাদিকদের তুলে ধরার ক্ষেত্রে। সেক্ষেত্রে বাংলাদেশের সাংবাদিকরা কতটুকু প্রস্তুত? এই ক্ষেত্রে চীনের অভিজ্ঞতাগুলোকে নিয়ে সেই আলোকে কাজ করার জন্য বাংলাদেশে বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্ক, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজ কাজ করছে, সেখানে এই জাতীয় বিষয়গুলোর সাথে আপনারা সাংবাদিকরা যুক্ত হয়ে অনেক কিছু করার আছে কিনা? অবশ্যই আছে। আপনি বললেন চীন পরাশক্তি হতে চলেছে, হয়েছে অলরেডি, হতে চলেছে না, অলরেডি এটা এস্টাবলিশ, বিশ্বের অন্যতম পরাশক্তি। এবং আমরা কৃতজ্ঞ। আমাদের যেই ম্যাডাম যেটা বললেন যে বিদ্যুৎ ক্ষেত্রে, সেতুর ক্ষেত্রে, আপনি দেখেন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র তারা তৈরি করে দিয়েছে, যেখানে ন্যাম সম্মেলন হওয়ার কথা ছিল। তো এরকম আমাদের সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সেগুলি তুলে ধরা। তারা এত ত্যাগ স্বীকার করছে, অনেক ক্ষেত্রে কোনো কনস্ট্রাকশন কাজ করতে গিয়ে অনেকে মারাও গেছেন। ফলে আমি এই কৃতজ্ঞতার কথাটা বললাম, সেটা আমাদের উন্নয়নে চীনের ত্যাগ আছে, অনেক ত্যাগ আছে। তো আমরা আমাদের একটা অর্থনৈতিক অঞ্চল বিশেষ, এটা ম্যাডাম বলতে পারবেন, চীনের জন্য এটা বোধহয় হতে যাচ্ছে, এটা বেশি আরও ছড়িয়ে দিতে হবে সারা দেশে। এবং আমি চীন দূতাবাসকে একটা প্রস্তাব দিয়েছি, ম্যাডাম বলবেন এটার উত্তরে, একটা পত্রিকা বার করা মাসে চীন এবং বাংলাদেশের পরিচিতিমূলক বাংলা ভাষায়। এবং আমাদের যদি সম্ভব হয়, আমাদের যে মিশন আছে পিকিংয়ে, মানে বেজিংয়ে, সেখানে বছরে একবার হলেও বার করতে পারে চীনা ভাষা এবং বাংলা ভাষায় মিলে, তাহলে কিন্তু আরেকটা ক্ষেত্র তৈরি হবে। তো এটা হয়তো তারা সিরিয়াসলি চিন্তা ভাবনা করছেন, একটা মাসিক একটা পত্রিকা বার করার জন্য, সাধারণ মানুষ যেন এটা বুঝতে পারে চীনের উন্নয়নের রহস্যটা কি, চাবিকাঠিটা কি, এবং সেখান থেকে আমাদের কি শিক্ষণীয় আছে, অনুপ্রেরণাটা আমরা কিভাবে পেতে পারি। এটা আনন্দী ম্যাডাম একটু বলুন এই ব্যাপারে। তিনি খুব ভালো একটা প্রস্তাব করেছেন। আমরা এখন শুধু রেডিও বা টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে দুদেশি জনগণের মধ্যে সমঝোতা বাড়ানো একটু কঠিন, কারণ রেডিও অনুষ্ঠান একবার প্রচার করার পর আর খুঁজে থাকে না। কিন্তু বই আকারে, ম্যাগাজিন আকারে থাকলে সময় পেলে হাতে পড়তে পারেন, এবং ওখানে তথ্য আমরা বারবার যাচাই করে এদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো, এটা অবশ্যই। সেজন্য আমিও চিন্তা করি হয়তো আগামী বছর দুদেশে একটা বিশেষ দিবসে আমরা এটা চিন্তা করতে পারি, পরীক্ষামূলকভাবে করা যেতে পারে। তারপরে আপনি যদি আরো আমাদের ইপিজেড যদি চীনের আরো বেশি পাওয়া যায়, তাহলে আমাদের দেশের শ্রম তো অনেক সহজ, মানে সুলভ আর কি চীনের তুলনায়। ফলে একসময় আমরা শুনেছিলাম যে চীন গার্মেন্টস খাতে অনেক বিনিয়োগ করবে বাংলাদেশে, যেহেতু লেবার খুব সস্তা। তো এই ধরনের চিন্তা ভাবনা চীনের সরকারের আছে কিনা, এটা আপনি একটু বলুন। আমার জানা মতে বাংলাদেশে বেশ কয়েকটা জায়গায় চীনে বিনিয়োজিত বিশেষ অর্থনৈতিক জোন আছে, যেমন চট্টগ্রাম আছে, পড়া আছে, ঢাকা শহরের উপকণ্ঠেও আছে। এটা বস্ত্র জাতীয় শিল্প, এবং চীনের বেশ কিছু ইনভেস্টর বা বিনিয়োগকারীরা তারাও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী দেখিয়েছেন। যদি ওখানে, যেহেতু বাংলাদেশের পোশাক শিল্প একটা খুব প্রভাবশালী একটা শিল্প, চীন থেকেও এখানে একটা উৎপাদন আসতে পারেন, হয়তো এখানে একটা হলো কর্মসংস্থান বাড়ানোর জন্য সহায়ক হবে। আমি মনে করি না শুধু বাংলাদেশের শ্রমিক বা সংস্থা এবং এখানে পরিশ্রমী, এটা একটা বড় সুবিধা। সেই জন্য চীনের ব্যবসায়ীরা তারা বাংলাদেশে আসতে চাচ্ছেন, সেটা ভালো খবর। স্বাগত। এই প্রসঙ্গে আমি একটু যোগ করতে চাই যে আমি যতটুকু যদি ভুল না করি, বাংলাদেশে 147টা চীনা বিনিয়োগকারী ইপিজেডগুলোতে কাজ করছে, এবং চীন উচ্চমানের প্রযুক্তি উন্নয়ন বা শিল্পের দিকে নজর দিচ্ছে, এবং শিল্প খাতেও তারা বড় বড় উন্নত প্রযুক্তি নিয়ে আসছে। হিউম্যানয়েড, সেখানে রোবোটিক যন্ত্রপাতি কাজ করছে। তো বাংলাদেশ তো উদীয়মান গার্মেন্ট শিল্প এখানে কাজ করছে। তো বাংলাদেশ যখন চীন একটা উন্নত শিল্পের দিকে শিফট করবে, তখন এই যে যন্ত্রপাতিগুলো, এগুলো বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের শ্রমশক্তিকে দিয়ে এটাকে করার ক্ষেত্রে চীন সরকার কিভাবে বা ব্রিজ হতে পারে কিনা, তাহলে জয়েন্ট ভেঞ্চার হতে পারে কিনা, আপনি কি মনে করছেন?
আমার মনে হয় বাংলাদেশের বাজারে আমরা অনেক চীনের উৎপাদিত নানা পণ্য দেখেছি, কিন্তু এখানে যে চীনের পণ্য আমরা দেখতে পাচ্ছি আসলে বিশাল চীনের মধ্যে শুধু সামান্য একটা অংশ, আর অনেক জিনিস এখানের বাজারে কখনো আমাদের চোখে পড়েনি। সরকার সেটা আমাদের কাছ থেকে বড় একটা দূরের কথা, আমরা শুধু পড়তে পারি আমরা তথ্য মাধ্যম। আমরা চেষ্টা করছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চীনে আরও কিছু উচ্চ প্রযুক্তির উৎপন্ন পণ্যদ্রব্য বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। যেমন আমরা চীনের বিভিন্ন প্রদেশের আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের বড় মেলা নিয়ে একটা অনুষ্ঠান করেছি, চীন প্রদর্শন, মানে আন্তর্জাতিক মেলা। আমি নিজেও ওখানে গিয়ে রিপোর্ট করে এসেছি। তখন দেখছি হ্যাঁ ওখানে অনেক জানার বিষয় আছে। চীনের যে প্রযুক্তিগুলো যদি বাংলাদেশে আমরা ইঞ্জিনিয়ারের কাছে জানাতে পারে তাহলে এখানে নানা শিল্প উন্নয়নের জন্য অনেক সহায়ক হবে। আমি এর আগে বাংলাদেশে যে গার্মেন্টসে গিয়েছি, দেখেছি ওখানে যেমন সোয়েটার তৈরির ফ্যাক্টরিতে ওখানে কিছু কম্পিউটার নিয়ন্ত্রণের সফটওয়্যার আছে, সেটা চীন থেকে আমদানি করা হয়েছে। একই ধরনের মেশিন, কিন্তু সফটওয়্যার যদি আপগ্রেড হয় তাহলে ওখানে উৎপাদনের পরিমাণ এবং অনেক বেড়ে যায়। এটা বাংলাদেশের এই শিল্পের জন্য উন্নয়নের জন্য ভালো। এটা শুধু একটা সিম্পল এক্সাম্পল, আর অনেক থাকে। জি ধন্যবাদ ম্যাডাম। জনাব হাসান, আমি আপনার কাছে আরেকটা বিষয় যোগ করতে চাই। ভূ রাজনৈতিক কারণ বা সেরা অর্থনীতির দেশ হয়ে ওঠা, বিশ্বের সেরা অর্থনীতির দেশ হয়ে ওঠা, এই বিষয়গুলোর কারণে চীনের সংবাদের প্রতি বাংলাদেশের জনগণের জনমত বা পাঠক তৈরিতে বাংলাদেশের মিডিয়াগুলো কি ভূমিকা রাখতে পারে? এক যে সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন? ভূ রাজনৈতিক একটা বিপজ্জনক সময় আমরা পার করছি, আপনাকে বলেছি একটু আগে। স্পেসিফিক কোন কোন জায়গায় কাজ আপনি দেখেন তিস্তা প্রকল্প নিয়ে যে হচ্ছে, এটা গোড়া থেকে চীন এটা নিয়ে কাজ করছে। তো মাঝখানে এটা ভারতের হাতে তুলে দেওয়ার জন্য শেখ হাসিনা বললেন, সেগুলি তো দুঃখজনক। এগুলিকে সাংবাদিকরাই ফেস করতে পারে। এবং চীনের যেহেতু উন্নত প্রযুক্তি, এবং চীন আমাদের কিন্তু ভারতের মতো উদ্দেশ্যমূলকভাবে কিছু করবে না। চীন আমাদের পরীক্ষিত বন্ধু, বিশ্বস্ত বন্ধু। ফলে আমাদের চীনের কাছে দ্বারস্থ হতে হবে আমাদের নিজেদের কারণে, নিজেদের স্বার্থেই। সীমান্তে রক্ত ঝরছে, চীনের সঙ্গে তো ভারতের সীমান্ত আছে, এখানে তো রক্ত ঝরে, রক্ত ঝরিয়ে দেখুক না কি জবাবটা পায়। তো এরকম আমাদের বড় শক্তি আমাদের দরকার, পাশে দরকার। তাহলে আমরা এই ভূ রাজনৈতিক সমস্যাগুলি, আমরা চ্যালেঞ্জগুলি আমরা মোকাবেলা করতে পারবো। আমি এই জায়গায় জনাব মান্নান আপনার কাছে আসতে চাই। একই ব্যাপার যে সংবাদ মাধ্যম বা সাংস্কৃতিক আদান প্রদান, বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের জনতা বা দর্শক তৈরি বা হচ্ছে পাঠক তৈরির ক্ষেত্রে কোন কোন অ্যাঙ্গেলে বা কোন কোন জায়গায় কাজ করার আছে? বহু জায়গায় আছে। যে কথা উনি হালকা করে বললেন, সেটাই যদি আমরা খুব সিরিয়াসলি নিই তাহলে আমাদের বিশ্বে আপনার বন্ধু ছাড়া চলা সম্ভব না এই বিশ্বে। কাজেই সেখানে চীন অবশ্যই অন্যতম বন্ধু হতে পারে বাংলাদেশে। আর এই ক্ষেত্রে শুধু আমরা যারা চীনে কাজ করেছি তারাই নয়, আর অনেকেই ভূমিকা রাখতে পারে। তার মধ্যে আপনি একটু আগে বলেছেন সাংবাদিক, শিল্পী, তারপর বিভিন্ন প্রফেশনালরা, কৃষক, শ্রমিক, প্রত্যেকেই ভূমিকা রাখতে পারে। এবং সেটা কিন্তু চীনের কাছে যদি আমরা যাই, আমি বলি দু একটা উদাহরণ দিই। চীনের প্রচুর পেট্রোল কিন্তু আসে থেকে আরেকটা দেশ থেকে, মিডল ইস্টে, দেশটার নাম নাই বললাম। কিন্তু চীন তার ব্যাপারে এই জিনিসটা নিশ্চিত করার জন্য সেই দেশের সাথে সবসময় খুব ভালো একটা সম্পর্ক রাখে। এখান থেকেও কিন্তু কূটনীতিকভাবে আপনি একটা শিক্ষা গ্রহণ করবেন যে আপনার যদি একটা জিনিস একজনের কাছ থেকে প্রয়োজন থাকে, তার সাথে কী ধরনের ভাবের আদান প্রদান করা উচিত, কিভাবে ব্যবসা করা উচিত, কীভাবে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, এগুলো একটা। দ্বিতীয়ত যদি আপনি চিন্তা করেন চীন কোনো দেশে তাদের জিনিস দিয়ে, উনি যেটা বললেন যে আমাদের দেশে খুব বেশি চীনা জিনিস তারপরও দেখা যায় না, বিশাল চীন, সেজন্য আমাদেরকে তো উৎসাহী হতে হবে। আর উৎসাহী হতে হলে আমাদেরকে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংও ভালো রাখতে হবে, ভাষাও শিখতে হবে, মানুষের যোগাযোগ বাড়াতে হবে। উনি বললেন না যে আমরা জাতিগতভাবে একটু ইন্ট্রোভার্ট, আমরা অত বাইরে আপনাদের মতো ঘোরাঘুরি, বিকেলে আড্ডা আমাদের শব্দ যেটা আমরা ইংরেজিতেও ব্যবহার করি, অতটা করি না, বরঞ্চ সে সময় আমরা ব্যায়াম করি। চীনের যে পপুলেশন আমাদের এতদিনে বেড়ে 72 রয়েছে, ওদের ওখানে পপুলেশনে বহু লোক আছে যাদের 90-এর উপরে বয়স, তারা বিকেলবেলা মানে 2 হাতে 2টো খাঁচা নিয়ে তাদের পেটদের নিয়ে ঘোরে, হাঁটাহাঁটি হলো।
কেউ কেউ সাইকেল চালায় নিজে নিরিবিলি, এইসব জিনিসগুলো দেখতে হবে। চীনের কাছ থেকে বললাম না, কিন্তু চীন আর আমরা তো পুরোপুরি একরকম হয়ে যেতে পারবো না। কাজে আমাদের সবচেয়ে বড় জিনিস হবে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। এখন আমাদের যে ফরেন সেক্রেটারি আছে সে তো স্বয়ং চীন থেকে জাস্ট ফিরল, সে চীনেই রাষ্ট্রদূত ছিল জসীমউদ্দিন সাহেব। কাজে ওনাদের সময়ে শুধু 50 বছর পূর্তি বিরাট করে করা না, ব্যবসা বাণিজ্য ভাষা শিক্ষা কোনো জায়গায় আন্ডারস্ট্যান্ডিং আরও গভীর করা। কাজে এই সময়ে আমাদের উচিত হবে তাদের যে পলিটিক্যাল নেতৃত্বরা আসবে বা আমাদের যারা যাবেন তাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করে এই রোহিঙ্গা সমস্যার সমাধানও এই 50 বছর পূর্তিতে এটাও চেয়ে নেওয়া তাদের সাহায্যটা, এইসব নানা রকম কাজ করার সুযোগ আছে। আর ফাইনালি আমি যেটা বলবো, আপনারা প্রেসের কথা বলছেন, প্রেসের ফর্মাল দিকটা দেখার জন্যে আমাদের যেমন ইন্ডিয়াতে খুব ভালো ভালো সাংবাদিকদেরকে, আমার বন্ধু আছে বলে নাম বললাম না, ডিপ্লোম্যাটিক হবে না, কাজে মানে আগের জন ছিল আমার বন্ধু খুব ইন্ডিয়াতে। চায়নাতে আমাদের প্রেস সেক্রেটারি নাই কেন? আমাদের ফার্স্ট সেক্রেটারি র্যাঙ্কেই দিক শুরুতে, তারপর ধীরে ধীরে ইন্ডিয়ার মতো সেটা মিনিস্টার র্যাঙ্ক পর্যন্ত যাবে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা এখন পর্যন্ত অনেক বছর ধরে, একসময় কিন্তু ছিল, এখন নেই। আপনার যদি সত্যিকার কিছু পলিটিক্যাল কাজ করতে হয় ফর্মালও তো করতে হবে, শুধু তো ভাব বিনিময় করলে হবে না, দুটোই লাগবে। একটা করবে আপন ক্লাব, আরেকটা করবে ফর্মালি আপনার একজন প্রেস সেক্রেটারি থাকে। ওই পদটা মানে সৃজন করার জন্যে, সৃষ্টি করার জন্য এই অনুষ্ঠান থেকে আপনি প্রস্তাব দিতে পারেন। কারণ সামনের বছর আমাদের 50 বছর পূর্তি, আমরা যেমন 3 যুগ পূর্তি উপলক্ষে নজরুলের কবিতার ওই বই বের করেছিলাম, 50 বছর পূর্তিতে আপনি এগুলি সবই করতে পারেন। আপন ক্লাব দিয়েই শুরু হলো। খুব ভালো একটা প্রস্তাব দিয়েছেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো বাংলাদেশ সরকারকে অনুরোধ করব আগামী 50 বছরের এই যাত্রায় চীনে একটা বাংলাদেশের প্রেস সেক্রেটারি যেন আমরা পাই। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আমি আনন্দী ম্যাডামের কাছে আরেকবার আসতে চাই। বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের মাধ্যমে মানে একদম শিশু পর্যায়ের সাংবাদিকতা তৈরির এক ধরনের পরিকল্পনা আপনাদের আছে, সেই বিষয়টা যদি আমাদের সাথে একটু পরিষ্কার করেন। আগামী বছরের জন্য আমরা কিছু নতুন পরিকল্পনা নিচ্ছি। তো যেহেতু এবার আমরা বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাথে এমওইউ স্বাক্ষর করেছি, আমি ভাবছি আমরা হয়তো কিশোর কিশোরীদের থেকে আমরা কিছু প্রশিক্ষণ খরচ শুরু করতে পারি। ইয়াং রিপোর্টার আসলে তারা হলো ইয়াং জেনারেশন, তাদের উপর আমরা কিছু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নির্মাণের জন্য একটা নতুন সিট রাখাতে চাই। হয়তো আমরা চীন থেকে কিছু অভিজ্ঞ জার্নালিস্টদেরকে আমরা অনলাইনে বা অফলাইনে আমরা বাচ্চাদের জন্য কিছু খরচ করব। তারপর তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশে চীনের নানা প্রজেক্টে নিয়ে যাব, যে বিশেষ রিপোর্ট করে আমাদের প্ল্যাটফর্মে আমাদের টেলিভিশন অনুষ্ঠানে প্রচার করতে পারি। তখন এই বাচ্চাদের মনে দেশের মৈত্রীর একটা ধারণা পাবে ছোটবেলা থেকে। তারা হলো দেশের সম্পর্কে ভবিষ্যৎ। খুবই সুন্দর বলেছেন যে একদম শিশু পর্যায়ে বা স্কুল পর্যায়ে প্রাইমারি লেভেলগুলোতে আপনারা ট্রেনিংয়ের মাধ্যমে সাংবাদিক তৈরি করবেন এবং প্রচারেরও একটা মাধ্যম তৈরি করেছেন। এটা আসলে একটা ভালো একটা উইংস তৈরি হবে বাংলাদেশের তরুণ সাংবাদিকতার ক্ষেত্রে। আরেকটু আপনার কাছে আমার সর্বশেষ একটু জানার বিষয় যে আপনারা বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সঙ্গে চুক্তি করেছেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করেছেন, আসলে তাদের সঙ্গে কি ধরনের বিনিময় হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে? 2024 সালে আমারও একটা নতুন অভিজ্ঞতা পেয়েছি। যেহেতু এখন সিএমটি চীনে বড় মিডিয়া গ্রুপ বলে আমাদের কিছু সুযোগ আছে। প্রতি বছর আমরা বেইজিং এবং শিয়ান আর হাইনানে 3টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করে। সেই জন্য এই বছর আমরা বাংলাদেশে একটা চলচ্চিত্র, তার নাম মেঘনা কণা, এটা চীনের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল মুক্তি করার সুযোগ দিয়েছি। যখন এটা চীনের সিনেমা হলে প্রচার করার সময় ওখানে সেই শহরে প্রথম বাংলাদেশে কোনো ফিল্ম সবার সামনে ওপেন দেখাতে সুযোগ পেয়েছেন। আমার তখন চিন্তা করছি বাংলাদেশ, এবং ওখানে তো বাংলা ভাষা শুধু চীনা সাবটাইটেল দিয়েছেন, লোকজন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বা বুঝতে পারবেন সেই ওখানে দেশের কালচার। কারণ অনেকে হয়তো এর আগে বাংলাদেশের কথা জানে না, কিন্তু দেখার পর দেখি সবাই চুপচাপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, এবং হয়তো 5-6 বছর বয়সের যে বাচ্চা বাবার সাথে ওখানে গিয়ে তাও মজা করে দেখেছেন। হ্যাঁ, এত আমরা শুধু করব চীনের কালচার বাংলাদেশে পরিচয় দেওয়ার চেষ্টা করব তা নয়। আমি চাই আমাদের মাধ্যমে বাংলাদেশে কিছু বিশেষ
সেরা কালচার প্রতি কি কর্ম চিনেও পরিচয় দিব। এটা আমরা বাংলাদেশের ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মাধ্যমে আমরা করতে পারি। আমরা যৌথভাবে দু দেশের শুধু ফিল্ম কেন বিনোদন বিষয়ক আরও অনেক কিছু আমরা পরিচয় দিব। ধন্যবাদ ম্যাডাম আনন্দী, ধন্যবাদ হাসান হাফিজ, ধন্যবাদ মান্নান সাহেব, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে সহযোগিতা করেছেন আমাদের এই চায়না ফোকাস অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সাংবাদিক এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বহুদিনের লালিত স্বপ্নযাত্রার শুরু এই বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের মধ্য দিয়ে, যা সীমান্ত পেরিয়ে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব ও আত্মিক সম্পর্ককে নিয়ে যাবে এক স্বর্গীয় উচ্চতায়। জয় হোক মানবতার, এই শুভকামনায় আজ বিদায় নিব। দেখা হবে আগামী সপ্তাহে। ধন্যবাদ সবাইকে।